ওয়েলকাম টু পুগা ভ্যালি। ওহ 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 ওহ, কি হলো? ফুটে গেছে। গুড মর্নিং টোটালিশিয়াস ফ্যামিলি। আজকে আমরা রয়েছি দ্য সোমরিরি লেকে। আমি আর মল্লিকা সোমরিরি লেকের ঠিক পাশে দ্য গ্র্যান্ড ডলফিন হোটেলে। আজকে আমাদের সকাল হলো। এখানে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নেওয়া ছিল, তো ব্রেকফাস্ট দেওয়া হয় এখানে 7টার একটু পরে। অ্যাকচুয়াল টাইম 7:30, কিন্তু আমরা রিকোয়েস্ট করেছি 7টার নাগাদ দেওয়ার, যাতে আমরা 7:30টায় বেরোতে পারি। আজকে আমাদের অনেকগুলো পয়েন্ট কভার করার আছে। আজকের ডেট হচ্ছে 20th সেপ্টেম্বর, আর আমরা আছি লে লাদাখে। আজকে আমাদের ট্রিপের সেকেন্ড লাস্ট ডে। এর আগে আমরা কভার করেছি ডিস্কিট, আমরা কভার করেছি লে সিটি, আমরা কভার করেছি প্যাংগং লেক। সব কিছু দেখতে হলে আমাদের আগের এপিসোডগুলো দেখবেন, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। আজকে দ্য গ্র্যান্ড ডলফিন হোটেলে সোমরিরি লেকে, বা করজক ভিলেজ যেটাকে বলে, করজক গ্রামের মধ্যে পড়ে এই লেকটা। আজ সকালে উঠে আমরা ব্রেকফাস্ট করতে যাব। চলুন আমাদের সঙ্গে দেখা যাক কী কী দেওয়া হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট স্প্রেডে। আজকে আমরা আছি সোমরিরি লেকের পাশে হোটেল গ্র্যান্ড ডলফিনে। আমরা আজ ব্যাক করব লেতে আমাদের ড্রাইভার রিগজিনের সাথে। ऑमलेट आ रहा है, ओके। दिस इज टोस्ट, ओके। पराठा, आलू पराठा, ओके। पोहा, ओके, दैट्स ग्रेट। कैरेट्स एंड कैप्सिकम, ओके। फ्रेशली कट एप्पल, जैम, पिकल, बटर, नाइस। चाय कॉफ़ी दोनों अवेलेबल है ना? ফাটিয়ে সুন্দর আমাদের ব্রেকফাস্ট বাফে খেয়ে নিই, তারপর আমাদের বেরোতে হবে রাস্তায়। আমাদের ব্রেকফাস্ট শেষ। যে ডাইনিং রুম থেকে বেরিয়ে আমরা এবার রেডি হয়ে এগিয়ে যাব রাস্তায়। রিক্সিনের বোধহয় অলরেডি ব্রেকফাস্ট হয়ে গেছে, ওকে দেখলাম বাইরে ঘুরঘুর করছে ওর গাড়ি নিয়ে। বেশ সুন্দর খাওয়া দাওয়াটা কিন্তু সব থেকে ভালো এই হোটেলটায়। বাদ বাকি ঠিক আছে, ওকে। ইলেকট্রিসিটিটা সকালবেলা একদম নেই। ঘুম থেকে ওঠার পর দের ইজ নো ইলেকট্রিসিটি। শুধুমাত্র সন্ধেবেলা আসে 6:30 থেকে 11টা। তার মধ্যে চার্জিং থেকে আরম্ভ করে খাওয়া দাওয়া সব কিছু সেরে ফেলতে হয় এই কারজক ভিলেজে। যারা আমাদের গত এপিসোডটা দেখেননি, লিঙ্ক দেওয়া রইল ডিসক্রিপশানে, প্লিজ ক্লিক করবেন। সোমরিরিকে গুড বাই বলে আমরা চেক আউট করছি। আমাদের লাগেজ টাগেজ সব গাড়িতে তুলে দেওয়া হয়েছে। ও, আর যাওয়ার সময় একটা দারুণ সারপ্রাইজও পেয়েছি। আমাদের আবার 1000 টাকা ডিসকাউন্ট করে দেওয়া হয়েছে। আমি জানি না কেন, জাস্ট বললো দেওয়ার সময় যে আমরা 1000 টাকা কম নিচ্ছি, আপনাদের ডিসকাউন্ট। আরনো ভাই। তো ওভারঅল আমাদের স্টেটা, খাবারটা, ভিউটা দারুণ লেগেছে। मैम थैंक यू फॉर द स्टे, बहुत अच्छा लगा हमें, और बहुत अच्छा लगा खाना भी। आप लोगों का प्रिपरेशन बहुत टेस्टी है। Thank you sir, thank you. Bye sir. Bye. Happy journey to. থ্যাংক ইউ, টেক কেয়ার। আমরা আজকে যাবো হচ্ছে প্রথমে পুগা ভ্যালির হট স্প্রিং। বেশ ওভারঅল ভালোই লাগলো বল। হ্যাঁ। আর আই থিঙ্ক ওই ডিসকাউন্টটা দেওয়াতে আমাদের আরও ওয়ার্থ ফর মানি মনে হচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। অতটা প্রথমে একটু মনে হচ্ছিল 5.5 নিলে একটু ওভারস্পেন্ড করছিলাম কম্পেয়ার টু মানে ফ্যাসিলিটিস, কিন্তু এখন ইটস ব্যালেন্সড। এটা যা ভিউ আছে, যদি সামনে সত্যিই ক্ষেতগুলো থাকে আর ফার্দার বিল্ডিংস না ওঠে, খুব সুন্দর ভিউ এটার। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমাদের গাড়ি লের উদ্দেশ্যে রওনা দিল। মাঝপথে আমরা দাঁড়াবো দুটো মনেস্ট্রিতে, হেমিস আর থিক্সে। তবে তার আগে যাব পুগা ভ্যালির হট স্প্রিং দেখতে। পুগা ভ্যালি সোমরিরি লেক থেকে ঠিক আধ ঘন্টা দূরত্বে। পুগা ভ্যালির রাস্তায় ডিট্যুর নেওয়ার জন্য এখানকার ড্রাইভাররা 3000 টাকা এক্সট্রা চার্জ করে। সুতরাং সোমরিরি থেকে লে আসার ভাড়া এবং পুগা ভ্যালির টাকা নিয়ে টোটাল খরচ এই দিন দাঁড়ালো 7000 টাকা। জুতোগুলো আমরা গাড়ির ভেতরেই রেখে দিচ্ছি। আমাদেরকে এখান থেকে মোটামুটি 1 কিলোমিটার মতো হেঁটে ওই যে দূরে হট স্প্রিংটা দেখা যাচ্ছে ওইখানে যেতে হবে। জলটাকে পাড়িয়ে উল্টো দিকে যেতে হবে। ও, ज़्यादा ठंडा नहीं है, जल्दी जल्दी जाना है, ठीक है? ঠিক আছে গুড্ডি, চল। ইনস্টাগ্রামে নাম করা এই পুগা ভ্যালি আমাদের জন্য কিন্তু বেশ বিপজ্জনক হয়ে দাঁড়ালো। কেন, তা নিজেরাই দেখুন। আমাদের রিক্সিন ভাই বললো এখানে কিছু কিছু মাটি এরকম বাম্পি থাকবে, আর কিছু এরকম ওয়েটল্যান্ড।
আমরা কোনো একটা ঘুরতে যাওয়ার ব্লগে দেখেছিলাম যেখানের গ্রাউন্ড ওয়াটার খুব উঁচুতে, তাই জন্য ইভেন যেই যে সময়গুলো শুকনো যেই সিজনসগুলো হয় তখনও কিন্তু জল উঠে আসে মাটির ওপরে। হয়তো ওই ঘাসগুলো উঠে রয়েছে, ঘষে নেই পাটাকে, যখন মনে ঘষে নেই ঘাসে, তাহলে যদি কিছু ফুটেও থাকে ওটা চলে যাবে। এই দেখুন 1 বছর হয়েছে পুগা ভ্যালি ফেমাস হয়েছে, লোকে এসে বিস্কুট না কফির প্যাকেট ফেলে দিয়ে চলে গেছে। এইখানটা পুরো গ্রাসল্যান্ড, জলে পা পড়ে যাচ্ছে, এই দেখুন পা পুরো ডেবে যাচ্ছে, ভেতরে চলে যাচ্ছে। এখানটায় মাটি আছে, এখানে খুঁজে খুঁজে আপনাকে একটুখানি পা ফেলতে হবে। এই 4টা আছে। কি বলছিস গুড্ডি? এই জায়গাটাকে কে ফেমাস বানিয়েছে? ইনস্টাগ্রামার্স। কোনো মানে আছে এটা? কেন এই জলের মধ্যে দিয়ে একটা হট স্প্রিং দেখতে যাচ্ছিস, ভালো লাগছে না? না? লাগছে না। Isn't it Instagram worthy? অন্যান্য অনেক জায়গায় আপনারা আরো বড় বড় হট স্প্রিং দেখতে পাবেন, এত মেহনত না করে ডিরেক্ট হট স্প্রিংয়ে গিয়ে চান করতে পারবেন, গা ভেজাতে পারবেন, পা দোলাতে পারবেন। পুগা ভ্যালি যাওয়াটা একটু কঠিন আছে, আর অতটা রিওয়ার্ডিং কিনা আমি জানি না, সেটা তো যাওয়ার পরেই বুঝতে পারবো। এই যে বাম্পস হয়ে আছে, এই বাম্পসে পা দিতে বলেছিল, এই যে পুরো বাম্পস হয়ে আছে জায়গাটা। এই যে বাম্পসে পা রাখলে পুরো আপনি শক্ত মাটি পাবেন, আর বাম্পসের মাঝখানগুলো পুরো জলে ভর্তি। কিন্তু এই বাম্পসে পৌঁছানোর আগে প্রায় 10-15 মিনিট উইদাউট বাম্পস হেঁটে আসতে হবে। এই বাম্পসটা শুরু হচ্ছে সেই জায়গা থেকে যেখানে ও হট স্প্রিংয়ের গরম জলটা পেয়েছে, সেইখানে বাম্পসগুলো তৈরি হয়েছে। তার আগে মোটামুটি ধরে নিন দিস ইজ অ্যারাউন্ড 200 মিটার মতো। ইটস এ চ্যালেঞ্জিং টাস্ক। ঝাঁপ মার ওটায়, জাম্প। ছোটবেলায় এক্কা দোক্কা খেলেছিস? হ্যাঁ, আবার মনে পড়ছে। খুব কাজে লাগছে বল ট্রেনিংটা? হ্যাঁ, বাবা বেছে যেতে হবে, ওই স্কুইড গেমের মতো। লাফাতে না গরম লাগছে, মনে হচ্ছে জ্যাকেটটা খুলে এলে হতো। পাটা ঠান্ডা, গাটা গরম হয়ে গেছে, এমন অদ্ভুত অবস্থা। ভেরি ডিফিকাল্ট। আমাদের না 3-4টে স্টেপ আগে থেকে ক্যালকুলেট করতে হচ্ছে, কোন দিক দিয়ে গেলে আমরা বাম্পটা কাছে পাবো। এই যে ডান দিক দিয়ে ঘুরে যা। অনেক ভাবার পর আমরা ঠিক করলাম এই যে 100 মিটার দূরে আছে, যেটা আমরা অলরেডি খালি চোখে দেখতে পাচ্ছি কি আছে, ওটা আকাশের দিকে গরম জল শ্যুট করছে, আর ওখানে গেলে একটা বেশ ওই গরম সালফারের গন্ধ নাকে আসবে, এর থেকে বেশি কিছু না। আমরা ভাবছি ফিরে যাব, কারণ এরপরে আর কোনো বাম্পস আমরা দেখতে পাচ্ছি না, অন্তত সেপ্টেম্বরের এই সময়। গরমকালে এলে আরও কাছ অব্দি বাম্পস পাওয়া যায় কিনা জানি না, কিন্তু পুরো এই ঠান্ডা জলটার মধ্যে পা দিয়ে ওই 100 কিলোমিটার যাওয়া আসা করলে আমরা অসুস্থ হয়ে পড়বো। সো ইটস নট ওয়ার্থ ইট। কিন্তু হ্যাঁ, দূর থেকে দেখতে ভালোই লাগছে, দূরবীন দিয়েও দেখতে পারতাম, অনেকটা এসে গেলাম। আর ঘাসগুলো এখানে খুব শক্ত, পায়ে ফুটছে। সো পুরো জিনিসটা মিলিয়ে জিনিসটা খুব একটা আরামদায়ক নয়। যারা আসবেন তারাও একটু ভেবেচিন্তে আসবেন। আই উড সে ইটস নট ভেরি মাচ ওয়ার্থ ইট, কিন্তু যদি একটা দিন হাতে সময় থাকে, কিছু করার পাচ্ছেন না, দেখতে চান আর এই অ্যাডভেঞ্চারটা করতে চান, তাহলে ডেফিনেটলি আসতে পারেন। সব মাঝ রাস্তা থেকেই ফিরে আসছে আরও যারা গেছিলো। পুরোটা যাওয়াটা এই সময় খুব মুশকিল, একটু উদ্ভট জায়গা আর কি, আর কিছু না। হয়তো শীতকালে বা প্রচণ্ড গরমের মধ্যে এলে মাটিটাকে অনেকটা শক্ত পাওয়া যায়, কিন্তু তখন আবার গরমের মধ্যে যেতে হয় আর কি। ওভারঅল পুগাতে যাওয়ার জন্য এক্সট্রা পয়সা, এক্সট্রা সময়, এক্সট্রা এনার্জি এবং প্রচুর দমের প্রয়োজন, কারণ এইভাবে লাফিয়ে চুকিৎকিত করতে যাবেন। বাবা মশা আবার অবভিয়াসলি। বেস্ট থিং ইজ এই কাদায় ভরা পাটাকে এই স্বচ্ছ নদীর জলে ধুয়ে নেওয়া যাবে। পুগা ভ্যালির এক্সপিডিশন ফেল করাতে এবং উপরন্তু গাড়ির পেছনে 3000 টাকা বেশি খরচ হওয়াতে আমাদের মনটা একটু খারাপ লাগছিল। এই ভাবতেই সামনে এসে গেল লাদাখের সবথেকে স্বচ্ছ লেক, সোকার লেক।
প্যাংগংয়ের মতোই সৌকারের চারপাশের মাটি বেশ নরম, পা ফেললেই বসে যায়। সালফার ডিপোজিটের জন্য জলের চারপাশটা দেখতেও সাদা সাদা লাগে। শীতকালে অনেকে এর পাড়ে টেন্ট ফেলে ক্যাম্পিং করে। আমরা এসে গেছি সোকার লেক, যেটা পুগা ভ্যালি থেকে 30 কিলোমিটার মতো অ্যারাউন্ড। এই লেকটার চারিপাশে সালফারের ডিপোজিট পড়ে থাকায় দেখুন যেখানে যেখানে পাড় সেখানে সেখানে সাদা কালার দেখা যাচ্ছে। এই ডিপোজিটের ওপরেই পা ফেলে ফেলে আমরা এগিয়ে যেতে থাকলাম। মাটিটা কিন্তু নরম, তার কারণ জলে ভিজে আছে। সোকার পেরোনোর পরেই আমাদের চোখে পড়ল চারিদিকে অনেক ভেড়া। এদের উল দিয়েই তৈরি হয় পশমিনা। এখানকার প্রচুর মানুষ এই ভেড়াগুলো পোষেন, এটাই তাদের রুজিরুটি। আমরা এবার এসেছি টাংলাংলা পাসে। আমাদের সোমরিরি থেকে লে যাওয়ার পথে এই পাসটা আপনাকে পেরোতে হবে যদি আপনি পুগার দিক দিয়ে আসেন। অপূর্ব সুন্দর একটা জায়গা, 17,482 ফিট অ্যাবভ সি লেভেল। এটা অফকোর্স ওয়ারিলার মতো বড় নয়, মানে উঁচু নয়, বা খারদুংলার মতো নয়। মানালি এখান থেকে 364 কিলোমিটার, আর লে এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 110 কিলোমিটার মতো। তো খুবই সুন্দর জায়গাটা। এইটা একমাত্র পাস আমরা দেখলাম যেটা পাহাড় দিয়ে ঘেরা নয়, তাই জন্য প্রচুর সানলাইট এখানে, অতটা বরফও নেই। তাংলাংলা পাস খুব একটা উঁচু না হলেও এই পাস থেকে চারপাশের ভিউ কিন্তু খুব সুন্দর, তাই এটা মিস করবেন না। একটা বিয়ারও ক্যাফেও বানিয়ে রাখা আছে, চা কফিও বিক্রি হচ্ছে, বিয়ারোর তরফ থেকে করে রাখা আছে সেটা। এখানে দুটো টয়লেটও রয়েছে, মেল ফিমেল দুটোই অ্যাভেলেবেল। কিন্তু এর আগে আমাদের যা এক্সপিরিয়েন্স হয়েছে সবকটা বিয়ারো টয়লেটই একটু ইল মেনটেন। পুগা থেকে লে অবধি এই যে অল্টারনেট রাস্তাটা, এটা বড়ই সুন্দর। এত সুন্দর রাস্তা এবং পাহাড়ের গায়ে এত রকম রঙের খেলা আমরা এই গোটা লাদাখ ট্রিপে কোথাও দেখিনি। এরপর আমরা গাড়িতে করে ফুল স্পিডে সোজা চলে এলাম লের খুব কাছাকাছি। আমাদের পরবর্তী গন্তব্য ছিল হেমিস মনেস্টারি, যা কিনা এই পুরো লাদাখ অঞ্চলের সব থেকে ধনী মনেস্টারি। আমরা হেমিসে পৌঁছে প্রথমেই খেয়ে নেব। এখানে ওশিনাউড়া কাফে বলে একটা ক্যাফে আছে ঠিক মনেস্টারির সামনেই। আমরা ওই নিচের পার্কিংয়ে গাড়ি রেখে ওপরে উঠে এলাম। আগে রেস্টুরেন্টে যাব, ফ্রেশ হব, তারপর আমরা মনেস্টারিতে ঢুকবো। ওশিনাউড়া কাফে। আমরা অর্ডার করলাম ভেজ থুকপা। এখানে কিন্তু সবই ভেজ পাওয়া যায়, চিকেন পাওয়া যাচ্ছে না এই রেস্টুরেন্টে। যাই হোক, আমাদের খুব একটা নেসেসিটি নয় এই মুহূর্তে। তার সঙ্গে একটু চা, একটু গা গরম করে তারপর বেরোবো। খুব হাওয়া দিচ্ছে, মনেস্টারিটা অনেকটাই ওপরে এবং সেই কারণে একটু ঠান্ডাও আছে। ভালো, চিকেনটা হলে আর একটু ভালো লাগতো। ঠিক আছে, শক্তি পাচ্ছিস? হ্যাঁ কিছুটা তো পাচ্ছি। সত্যি অনেকটাই উঁচু মনেস্টারিটা। আমি জানি না পুরোটা উঠতে পারবো কিনা, বাট লেটস ট্রাই। ওই আমার পেছনে টিকিট কাউন্টার, ঢুকে টিকিট কাউন্টারে 50 রুপিসের টিকিট পার পার্সন নিয়ে আপনারা মনেস্টারিতে ঢুকতে পারেন। No, I think it's a coffee shop. হেমিস মনেস্টারি ভেতরের কফি শপ নিজস্ব। আমরা উপরে যাই। আজ থেকে প্রায় 400 বছর আগে নামগ্যালের সময় তৈরি এই হেমিস মনেস্টারির ভেতরটা বেশ খোলামেলা।
এর দালানে পরপর উঠছে অনেকগুলো তিব্বতী পতাকা। একদিকে রয়েছে সমস্ত প্রধান গুম্ফাগুলো এবং উল্টো দিকে থাকার জায়গা। একদিকে যেমন রয়েছে লাইব্রেরি এবং মিউজিয়াম, তেমনি দর্শনার্থীদের সুবিধের জন্য উল্টো দিকেই রয়েছে পাবলিক টয়লেট। এখানে বলে রাখা ভালো, হেমিস মনাস্টারির ভেতরে মিউজিয়ামে একটি সোভেনিয়ার শপ রয়েছে। এই দোকান থেকে আপনারা ফ্রিজ ম্যাগনেট বা অন্যান্য জিনিস বাইরের থেকে অনেকটাই কম দামে পাবেন। এই মনাস্ট্রিটি মূলত গুরু রিনপোচে পদ্মসম্ভবাকে ডেডিকেট করে বানানো। দুর্দান্ত লাগলো মনাস্টারিটা। ভেতরে ছবি তোলার পারমিশন ছিল না, কিন্তু দুটো গুম্ফাই অসাধারণ। তার সঙ্গে একটা মিউজিয়াম আছে। পুরোটা ঘুরে দেখতে আপনার 45 মিনিটস টু 1 আওয়ার মতো লাগবে। মিস করবেন না, খুব ভালো লাগবে। আমাদের হেমিস মনাস্টারি দেখা শেষ এবং সার্থক, দুই একসাথে। এবার আমরা যাচ্ছি থিক্সে মনাস্টারি, রিচেস্ট মনাস্টারি অফ লাদাখ থেকে বিগেস্ট মনাস্টারি অফ লাদাখ। থিক্সে মনাস্টারি লে শহরের অনেকটাই কাছে। আমরা প্রথম দিন রেস্ট নেওয়ার সময়ও এখানে আসতেই পারতাম, কিন্তু সেদিন সময়ের অভাবে আর অক্সিজেনের অভাবে শরীরে ধকল পড়ায় আর আসা হয়নি। এই হচ্ছে থিক্সে মনাস্টারির পার্কিং। এখান থেকে বাকিটা সিঁড়ি বেয়ে উঠতে হবে, ঠিক যেরকম করে অন্যান্য মনাস্টারিতেও আমরা সিঁড়ি বেয়ে গাড়িটা পার্কিংয়ে রেখে সিঁড়ি বেয়ে উঠেছি, ঠিক তেমনি। কি সুন্দর রাস্তাটা, গাছে ঢাকা। আমরা এসছি হচ্ছে এখন 3টে বাজে। খুব সুন্দর একটা সানশেড তৈরি করছে এই গাছগুলো। এটা ঘুরতেই 1.5 ঘন্টা লেগে যাবে ঠিকই। বিশাল। এটা আমাদের শেষ বড় স্টপ এই পুরো লে লাদাখ পর্বের। আশা করি আপনাদের পুরো সিরিজটাই ভালো লেগেছে, আর নিচে কমেন্ট করে জানাবেন অবশ্যই। মানে এটা তো আমার আশা, কিন্তু অ্যাকচুয়াল ইন প্র্যাকটিস কেমন হয়েছে সেটা আপনারাই বলবেন। আর আমাদের সঙ্গে চলুন থিক্সে মনাস্টারি দেখাই। মনে রাখবেন কিন্তু যে প্রথম দিন আমরা যখন বাইক নিয়ে এসেছিলাম, আমরা এই মনাস্টারিটা দেখার চেষ্টা করেছিলাম। যেদিন গরমের চোটে আমার আর মল্লিকার দুজনেরই শরীরটা খুব খারাপ হয়ে যায়, তো আমরা থিক্সে মনাস্টারি অবধি পৌঁছতে পারিনি। আমরা সেই মনাস্টারি দেখে ফিরে গেছিলাম, যেটা এখান থেকে আর 4 কিলোমিটার। আজকে আমরা সেই মনাস্টারি সেই জন্য দেখবো না, ইটস আউট অফ আওয়ার লিস্ট। আমরা শুধু থিক্সে দেখে লেতে ব্যাক করে যাব। তো আপনারা যদি আমাদের প্রথম দিনের এপিসোডটা না দেখে থাকেন, কিভাবে স্কুটি নিয়েছি, কোথায় কোথায় গেছি, স্কুটি নেওয়ার কীরকম খরচ, কী কী ডকুমেন্টস লাগে, তাহলে আমাদের প্রথম দিনের ব্লগটা এই ডিসক্রিপশনের লিঙ্কে দেওয়া রইল, ক্লিক করে ডেফিনেটলি দেখবেন। আমরা ওইখান থেকে আমাদের গাড়ি ঢুকলো, ওই যে গেটটা, থিক্সের গেট একদম মেন রোডে, সেখান থেকে এসে আমরা পার্কিংয়ে গাড়ি রেখে তারপর এখান দিয়ে উঠে এলাম। অনেকটাই উঠতে হয় থিক্সে মনাস্টারিতে, দ্যাট ইজ ট্রু। এই মনাস্টারির সৌন্দর্য ভাষায় বর্ণনা করা কঠিন। প্রায় 11,000 ফিট উঁচুতে অবস্থিত লের খুব কাছে একটি গ্রামে এই 15 তলা উঁচু মনাস্টারি দেখতে কিন্তু অনেকটাই সময় লাগবে। কিছু একটা হল, ও মেস অ্যান্ড ডাইনিং হল। আই থিঙ্ক এটা এখানকার যেই মঙ্করা রয়েছেন, লামারা রয়েছেন, তাদের খাওয়া দাওয়ার জন্য। আমরা ওখানে ঢুকে আর ব্যস্ত করছি না। এখানে যেমন লামারা থাকেন, তেমনই রয়েছে স্কুল, ডাইনিং এরিয়া, অ্যাসেম্বলি হল, অনেকগুলো গুম্ফা, বেশ কিছু মূর্তি এবং একটি মন্দির যার ছাদের চারদিক ত্রিশূল দিয়ে ঘেরা। অবশেষে আমরা পৌঁছেছি থিক্সে মনাস্টারির একদম প্রবেশদ্বারে, যেখানে জুতো খুলে আমরা মেন গুম্ফায় ঢুকতে পারবো। আর সেটা হচ্ছে ঠিক আমার পেছনে। বিভিন্ন রকম ফেস্টিভ্যাল এখানে আয়োজিত হয়। আমরা গেছিলাম সেপ্টেম্বরের 3rd উইকে, তখন অবশ্য কোনো ফেস্টিভ্যাল এখানে ছিল না। পুরো মনেস্টারিটা ঘুরে দেখতে আমাদের প্রায় 2 ঘন্টা সময় লেগেছে। এখানের বেশ কয়েকটা দরজা সাধারণ ট্যুরিস্টদের জন্য বন্ধ থাকে, ওগুলো কেবল এখানকার লামারাই অ্যাক্সেস করতে পারেন। কিছু জায়গায় যেমন নারীদের প্রবেশ নিষেধ, আবার কিছু জায়গায় পুরুষদেরও।
বেরিয়েই এই নাচোদ টেম্পলটা, এই রাস্তা ধরে যেতে হচ্ছে। প্রতিটা দেওয়ালে তিব্বতী মোরালস, মৈত্রেয় বুদ্ধের বিশাল স্ট্যাচু এবং চারিদিকে সুসজ্জিত ছবি দেখে আমাদের অপূর্ব লাগলো। যারা লেহ লাদাখ ঘুরতে আসবেন তাদের জন্য এই বিশেষ রেকমেন্ডেশন রইল এই মনেস্টারিতে একবার আসার জন্য। বাইরে থেকে দেখতে এই থিকসে মনেস্টারি অনেকটা তিব্বতের লাসার মতো লাগে। এটা হচ্ছে ওদের ছাদ, আর দেখুন চারদিকে ওই শিবের ত্রিশূলের মতো করা আছে। আমি জানি না এটার কি সিগনিফিক্যান্স। আর এখানে একটা ওয়াশরুমও রয়েছে। এবার আমরা যাচ্ছি প্রোটেক্টেড টেম্পলে। এটা মূল মন্দিরের ঠিক পাশেই। এরপরে আমরা যাচ্ছি মৈত্রেয়া মন্দিরে। একদম ওপরের শ্রাইনটায় মেয়েরা অ্যালাউড নট, শুধু ছেলেদের জন্য। ঠিক সেই মনাস্ট্রি দেখে আমাদের মন ভরে গেল। এতগুলো শ্রাইন, এতগুলো স্কাল্পচার ভেতরে, এবং প্রত্যেকটার থেকে আলাদা, প্রতিটা এত পুরনো, দেখে খুব ভালো লাগলো। আমরা এখন বেরিয়ে এসেছি, আমরা যাব হোটেলে, গাড়িতে উঠে পড়ি আর গিয়ে হোটেলে চেক ইন করে একটু ফ্রেশ আপ হয়ে তারপর আবার বেরিয়ে পড়ি লে মার্কেট দেখতে। আজকে রিকজিন ভাই আমাদেরকে নামিয়ে দিলেন প্যাংগং হোটেলে। কাল সকালবেলা শুধু একটাই ছোট্ট কাজ, হল অফ ফেম দেখে আমাদের এয়ারপোর্টে উনি ড্রপ করবেন আর আমরা ফ্লাইট নিয়ে ফিরে যাব কলকাতা। সো আই এম ভেরি হ্যাপি যেইভাবে উনি ঘুরিয়েছেন লাদাখ। হয়তো আমরা এত কিছু দেখতেই পারতাম না যদি না উনি রেসপন্সিবিলিটি নিয়ে আমাদের ঘোরাতেন। पॉइंट्स तो कोई मिस हुआ ही नहीं। भैया को बोल रहा था कि भैया खुद मारमोट को निकल के लाए अंदर से कि भैया ये देखो कितना प्यारा है, और हमें देखना भी था। ये बात भी हम लोग बताए थे भैया को। तो थैंक यू भैया फॉर বিং আ হোস্ট টু আস। বাংলাতেই বলছি, যারা আমার ব্লগ দেখে লাদাখ আসবেন, ওনার নাম্বার আমার প্রত্যেকটা ভিডিওতে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ওনাকে ডিরেক্ট কন্ট্যাক্ট করবেন। উনি যদি নিজে নাও পারেন, উনি অন্য কারোকে ব্যবস্থা করে দেবেন। আচ্ছা, প্যাংগং হোটেলে আমরা বলে গেছিলাম রুমের কথা, ওরা রুম রেখেছে। আমরা এই মুহূর্তে লাগেজ নামিয়েছি আর লাগেজ নামিয়ে চেক ইন করছি। আমাদের লাগেজ সব ঢুকে গেছে ভেতরে। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, কিছু জিনিস রিকজিনের সামনে আমরা বলতে পারিনি ডিউ টু অবভিয়াস রিজনস, কারণ ওর সাথে ঘুরে আমাদের এতটাই ভালো লেগেছে যে সেটাকে আর আলাদা করে ওর সামনে গুছিয়ে বলা খুব মুশকিল।
বিভিন্ন জায়গায় যেমন কখন উঠতে হবে, কোথায় কতক্ষণ দাঁড়াতে হবে, কোন রেস্টুরেন্টে ফ্রেশ খাবার, এইগুলো এই রুটে ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আমাদের কোনো গাইড নেই। আমরা অনেকজন একসাথে যাচ্ছি না যে গিয়ে একটা হল্লা করে কিছু একটা কাণ্ড করব, রাইট? সো যেহেতু আমরা এটা একটা কাপলস ট্রিপ, আমাদের একজন লোকাল গাইড থাকা, যে রাস্তাঘাট চেনে, যে রাস্তাঘাট ভালো জানে, who is well connected with the other taxi driver from the association, who is well connected with the hotel owners, যাতে ও নিজেরটা নিজে বুঝে নেয়, সেটা নিয়ে একটা কথাও যাতে না বলে, সেই সার্ভিসটা কিন্তু ওর থেকে আমরা যেইভাবে পেয়েছি সেটা খুব কম জায়গাতে আমরা পাই। শুধু এটুকুই না, যাবতীয় প্রশ্ন, যাবতীয় ইনফরমেশন, যাবতীয় মানে যখন আপনার গল্প করতে ইচ্ছে করবে উনি গল্প করবেন, যখন গান শুনতে ইচ্ছে করবে হি উইল গিভ ইউ দ্যাট স্পেস। তো এইগুলো আমাদের খুব ভালো লেগেছে ওর সাথে ঘুরে। আর আমরা রেকমেন্ড করব যে বাঙালিরা যদি বিশেষ করে লাদাখে আসেন ছোট গ্রুপে 4 জন 6 জন, চেষ্টা করবেন ওর সঙ্গে আসার, কারণ ও বাঙালিদের ঘোরাটা খুব ভালো বোঝে, বাঙালিদের মেন্টালিটিটা খুব ভালো বোঝে, কারণ ওর প্রচুর বাঙালি ক্লায়েন্ট। আচ্ছা, লেটস কাম টু প্যাংগং হোটেল। আমাদের প্রথম দিনের ব্লগটা যদি দেখে থাকেন লের, তাহলে জানবেন যে আমরা তো প্যাংগং হোটেলে চেক ইন করি লেতে আসার পর থেকে, এবং এখানে 3 দিন থাকি। যারা ব্লগগুলো দেখেননি তাদের সবার জন্য লিঙ্ক ডেসক্রিপশানে আবারও দেওয়া রইল। আজকে যখন আমরা ফিরে এলাম, যেহেতু আমরা মেক মাই ট্রিপ থেকে কাটিনি, ডিরেক্ট ওদের থেকে কেটেছি, তাই 2300 টাকায় ওরা একটা রুম দিল, নন ব্রেকফাস্ট, উইদাউট ব্রেকফাস্ট, রাইট? কিন্তু ট্যাক্স ইজ ইনক্লুডেড, ট্যাক্স ইনক্লুড করে 2300 টাকায় একটা রুম। এই হচ্ছে রুমটার সাইজ, ইটস আ হিউজ রুম, 3টে বেড রয়েছে। শুধু রুমটার একটাই প্রবলেম যে রুমটা একটু পুরনো দেখতে, কার্পেটিংটা একটু পুরনো, আপহোলস্টারি, সোফায়, এগুলো আপনি বুঝতে পারবেন যে খুব একটা মেনটেন হয় না এই রুমগুলো। আর এখানে জানালা খুললে এই বারান্দাটা, আর বারান্দার ওই পাশে দেখা যাচ্ছে পাহাড়। শুধু ব্রেকফাস্টটা নেই, কিন্তু রুমের সাইজ, রুমের কার্পেটিং খুবই সুন্দর, টিভি রয়েছে। এদিক দিয়ে কোনো ভিউ নেই, এদিক দিয়ে পাশে একটা হোটেল তৈরি হচ্ছে। সো এই দামে এই রুম রিয়েলি কমেন্ডেবল, আর আমাদের সত্যিই খুব ভালো লাগছে এই হোটেলটায় আবার ফিরে এসে। যাই হোক, আমরা একটু টুক করে রেস্ট নিয়ে তারপর চলে যাই মার্কেটে। আজকে শেষ দিন আমাদের, আজকে লাস্ট ঘোরার দিন। আমরা আরেকটু কী কী এক্সপ্লোর করতে পারি দেখি, তারপরে রেস্ট। লে শহরের প্রাণকেন্দ্র হলো এই লে মার্কেট। এর আশেপাশে যদি আপনি হোটেল নেন, তবে শহরের আসল পালসটা আপনি ফিল করতে পারবেন। সন্ধে হওয়ার সাথে সাথে আমাদের পূর্ব পরিচিত লে আলোয় ভরে উঠল। খুলে গেল সমস্ত হ্যান্ডিক্রাফট এবং কাশ্মীরি শালের দোকান। আমরা জাস্ট বেরিয়ে যাচ্ছি কালকে, আর কালকেই শুরু হচ্ছে লাদাখ ফেস্টিভ্যাল। এই লাদাখ ফেস্টিভ্যাল শুধু লে মার্কেটেই হয় এমনটা নয়, বিভিন্ন জায়গায় হয় বলে আমাদের রিগজিন জানালো। তার মধ্যে হানলেও খুব ফেমাস, হানলের লাদাখ ফেস্টিভ্যালটা। লেতে আসার পর থেকেই আমাদের ইচ্ছে ছিল খাম্বির স্যান্ডউইচ খেয়ে দেখার। জুল্লে ক্যাফের এই খাম্বির স্যান্ডউইচ বেশ বিখ্যাত, কিন্তু সন্ধে 6টার মধ্যে ওদের সমস্ত স্যান্ডউইচ শেষ হয়ে যায়, এতটাই ওদের ডিমান্ড। আমরা খাম্বির স্যান্ডউইচ পেয়েছি ফাইনালি। এখন বাজাচ্ছে 6:30 না, 6:40 এখন অবধি থাকে। আমাদের অর্ডার নেওয়া হয়েছে খাম্বির স্যান্ডউইচ আর বাটার টি সঙ্গে, এ দুটোর কম্বো হয়। এমনি চা বলা যাবে না, তাই তো? খাম্বির স্যান্ডউইচের সঙ্গে বাটার টি মাস্ট। অবশেষে আজকে আমরা স্যান্ডউইচটা অ্যাভেলেবেল আছে দেখে অর্ডার করলাম এবং অপেক্ষা করতে লাগলাম। ফাইনালি খাচ্ছি। খাম্বির ব্রেড অনেক খেয়েছি, বাট খাম্বির স্যান্ডউইচই প্রথম। চিকেন রয়েছে, চিজ রয়েছে, অ্যান্ড খাম্বিরটাকে বাটার দিয়ে শেখা। এটা প্রথমবার দেখলাম। এর আগে সবকটা খাম্বির আমরা ড্রাই খেয়েছি। আই লাভ ইট, আই লাভ ইট। জুল্লে ক্যাফেতে খাচ্ছি আমরা, এর সঙ্গে বাটার টি। ওয়াও, খুবই ভালো, পুরো শরীরটা গরম হয়ে গেল। বাটার টি তো আগেও খেয়েছি, খাম্বির স্যান্ডউইচ এই প্রথম, অ্যান্ড উই রেকমেন্ড দিস। ইটস আ মাস্ট হ্যাভ ইফ ইউ আর ইন লে। ও ফাইনালি
খাম্বিরটা খেলাম আর জুল্লে ক্যাফের ভিড়টা দেখলাম, ডিমান্ডটা দেখলাম, ইনসেন। ভেতরে বসার জায়গা খুবই লিমিটেড, কিন্তু মানে এত লোক হয়ে গেছে ভেতরে দাঁড়ানোর জায়গা নেই, বসার কথা তো ছেড়েই দিলাম। টোটাল বোধহয় আমরা দেখলাম হচ্ছে 10টা, 4টে চেয়ার, মানে 4টে চেয়ারের টেবিল আর হচ্ছে একটা 6 সিটার। তিনটে ছিল, তাহলে হ্যাঁ 12টা আর কি টোটাল। কিন্তু ওদের যা লোক আসে 12 ইজ জাস্ট নাথিং। আচ্ছা, লাদাখ ফেস্টিভ্যালের তোড়জোড় হচ্ছে, স্টেজ তৈরি হয়েছে, আমাদের কালকে চলে যেতে হবে, আমরা কালকে দেখতে পাবো না। আমরা অনেক ভেবেচিন্তে তারপর পেটে একটুখানি খিদে হতে চলে এলাম হচ্ছে করিমসে। করিমসের দোকানটা নতুন খুলেছে এই লে ম্যাল রোডের ওপরে। তো এখানে আমরা একজন বাঙালি ওয়েটারও পেয়ে গেছি। তো আমরা অর্ডার করেছি হচ্ছে তন্দুরি রুটি আর চিকেন। করিমসের ওপর ভরসা আছে, আশা করছি খারাপ করবে না। তো খেয়ে দিয়ে তারপর আমরা হোটেলে যাব, গিয়ে ব্যাগ গোছাবো এবং ব্যাগ গুছিয়ে ঘুমিয়ে পড়বো। আমরা একটা ফুল প্লেট মানে 4 পিস চিকেন পেশাবারি অর্ডার করেছিলাম, কিন্তু দাদা বললেন যে 2 পিসই হয়ে যাবে যা কোয়ান্টিটি থাকে। নিয়ে দেখলাম সত্যিই তাই, আমাদের এর বেশি লাগবে না। সো হাফ প্লেট চিকেন পেশাবারি অ্যান্ড তন্দুরি রুটি খাই। টু গুড। আজকের ব্লগটা এখানেই শেষ। কেমন লাগলো জানাবেন। আমরা কালকে লে থেকে বেরিয়ে ফিরে যাব কলকাতায়, তবে রাস্তায় দেখব হল অফ ফেম। দেখতে থাকুন টোটালিশিয়াস। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করে নেবেন। ভালো থাকবেন।